भाइयों बहनों, मैं आपको कह रहा हूं, आप मुझे 60 महीने दीजिए, 60 महीने। প্রথমে বলা হলো 2 কোটি চাকরি প্রতি বছর। मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। তারপর 50 দিন সময় দিন। मुझ पर 5 साल भरोसा करो, ज्यादा नहीं कह रहा हूं, 5 साल भरोसा करो। इन्होंने जितना लूटा है ना, मैं आपके चरणों में ला कर তারপর আরো 5 বছর। 2035 तक मैं ये राष्ट्रीय सुरक्षा कवच का विस्तार करना चाहता हूं। एक तो हमारा लक्ष्य है 2047। এখন চলুন 2037 পর্যন্ত। 2014 সালে এক নতুন প্রত্যাশা তৈরি হয়েছিল, দুর্নীতি কমবে, কালো টাকা ফিরবে, আর প্রতি বছর প্রায় 2 কোটি চাকরি তৈরি হবে। সেই সময় মানুষ ভেবেছিল হয়তো এবার সত্যি জীবনের হিসাবটা বদলাবে। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে যখন একটু পিছনে তাকানো হয়, তখন প্রশ্নটা নিজে থেকেই সামনে চলে আসে। আর এই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবে পূরণ হয়েছে? भाइयों बहनों, मैं आपको कह रहा हूं, आप मुझे 60 महीने दीजिए, 60 महीने। मैं आपको सुख चैन की जिंदगी दूंगा, ये वादा करने आया हूं। প্রথমেই চাকরির প্রসঙ্গ দিয়েই শুরু করা যাক। প্রতি বছর 2 কোটি চাকরির কথা বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন রিপোর্ট, বিশেষ করে সিএমআইই ও পিএলএফএস এর ডাটা দেখায় যে বেকারত্ব এখনো বড় ইস্যু হিসাবে রয়ে গেছে, বিশেষ করে যুব সমাজের মধ্যে। অনেকেই বলছেন তাই চাকরির বদলে অস্থায়ী কাজ বেড়েছে। তাই প্রশ্নটা থেকেই যায়, যে সংখ্যাটা বলা হয়েছিল সেটা কি বাস্তবে কখনো পৌঁছানো গেছে, নাকি সেটা শুধু নির্বাচনী প্রচারের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল? এবার যদি সরাসরি মানুষের পকেটের মধ্যে তাকানো যায়, তাহলে ছবিটা আরো স্পষ্ট হয়ে যাবে। 2014 বনাম 2026 একটু খোলাখুলি হিসাব করি। পেট্রোল 2014 সালে ছিল প্রায় 70 টাকা, আজ 100-110 টাকার মধ্যে। ডিজেল 55 টাকা থেকে বেড়ে 90-100 টাকার মধ্যে। রান্নার গ্যাস 400-450 টাকা থেকে বেড়ে 900-1100 টাকার মধ্যে। চাল 25-30 টাকা থেকে বেড়ে 45-60 টাকা। ডাল 70 থেকে 80 টাকা ছিল, সেটা বেড়ে 120-160 টাকার মধ্যে। আলু 15 থেকে 20 টাকা, তা থেকে বেড়ে 25-40 টাকা পর্যন্ত পৌঁছেছিল। ভোজ্য তেল 80 থেকে 90 টাকা, সেটা বেড়ে 140-180 টাকা। মোবাইল রিচার্জ 100 থেকে 150 টাকা, তা থেকে বেড়ে এখন 250 থেকে 350 টাকা পর্যন্ত। বিদ্যুৎ বিল 300 থেকে 500 টাকা, তা থেকে বেড়ে 800 থেকে 1500 টাকা পর্যন্ত। মানে খুব সহজ করে বললে, একই জীবনযাপন করতে গেলে খরচ প্রায় 1.5 গুণ থেকে 2 গুণ বেড়ে গেছে। অর্থাৎ উন্নয়নের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের খরচও বেড়েছে, এটাই বাস্তব। এরপর আসে 2016 সালের নোটবন্দি। मैंने सिर्फ देश से 50 दिन मांगे हैं, 50 दिन। 30 दिसंबर तक मुझे मौका दीजिए मेरे भाइयों। अगर 30 दिसंबर के बाद कोई मेरी कमी रह जाए, कोई मेरी गलती निकल जाए, कोई मेरा गलत इरादा निकल जाए, आप जिस चौराहे में मुझे खड़ा करेंगे, मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार हूं। সেই সময় বলা হয়েছিল কালো টাকা ধরা পড়বে, দুর্নীতি কমবে এবং সন্ত্রাসের অর্থের যোগান বন্ধ হবে। কিন্তু পরে দেখা গেল প্রায় 99% নোট আবার ব্যাংকে ফিরে এসেছে। অন্যদিকে বাস্তবে সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, ছোট ব্যবসায়ী ধাক্কা খেয়েছে, অসংগঠিত ক্ষেত্র বড় সমস্যার মুখে পড়েছে। ফলে প্রশ্নটা আজও থেকে গেল, এই সিদ্ধান্তের প্রকৃত লাভটা কতটা হলো? এরপর আসা যাক এলআইসি এবং বেসরকারীকরণের প্রসঙ্গে। এলআইসি যেখানে কোটি কোটি মানুষের সঞ্চয় জড়িয়ে রয়েছে, সেখানে সরকারের শেয়ার বিক্রি করে বাজারে আনা হলো। সরকার বলছে এতে বিনিয়োগ বাড়বে, সংস্থা আরো
শক্তিশালী হবে। কিন্তু বিরোধীদের অভিযোগ দেশের সম্পদ ধীরে ধীরে বেসরকারি হাতে যাচ্ছে। একই সঙ্গে রেল, বিমানবন্দর সহ বিভিন্ন ক্ষেত্রে বেসরকারির অংশগ্রহণ বাড়ানো হয়েছে জানিয়ে বিতর্ক এখনো চলছে। এরপর 2023 সালে আবার নতুন করে বড় বার্তা দেওয়া হয়েছে। मुझ पर 5 साल भरोसा करो, ज्यादा नहीं कह रहा हूं। 5 साल भरोसा करो। इन्होंने जितना लूटा है ना, मैं आपके चरणों में लाकर के रखूंगा। আর এই বক্তব্যের মধ্যে ছিল রাজনৈতিক লড়াইয়ের সুর, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা। সাধারণ মানুষের কাছে এই কথাগুলো নতুন আশা তৈরি করে। এবার হয়তো দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ দেখা যাবে, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হবে। কিন্তু এখানেও প্রশ্ন ওঠে, যে দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলা হলো, তার ফলাফল সাধারণ মানুষ কতটা বাস্তবে দেখতে পেল, নাকি এই লড়াইটা মূলত রাজনৈতিক মঞ্চেই বেশি সীমাবদ্ধ রয়ে গেল? তারপর 2025 সালের লক্ষ্য আরো বড় করা হলো। 2035 तक मैं ये राष्ट्रीय सुरक्षा कवच का विस्तार करना चाहता हूं। এখানে ফোকাস চলে আসে দেশের নিরাপত্তা, ভবিষ্যতের পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী ভিশনের দিকে। প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা, আন্তর্জাতিক অবস্থান, এই সব ক্ষেত্রকে আরো শক্তিশালী করার কথা বলা হয়। কিন্তু সাধারণ মানুষের একটা অংশের প্রশ্ন, যেখানে দৈনন্দিন জীবনে খরচ বাড়ছে, চাকরির সমস্যা আছে, সেখানে কি এই বড় বড় লক্ষ্য পূরণ সঙ্গে সাধারণ মানুষের বাস্তব জীবনের সংযোগ ঠিকমতো তৈরি হয়েছে? আর এখন 2026 সবচেয়ে বড় ভিশন সামনে রাখা হয়েছে। एक तो हमारा लक्ष्य है 2047। অর্থাৎ স্বাধীনতার 100 বছর পূর্তিতে ভারতকে একটি সম্পূর্ণ উন্নত দেশে পরিণত করার লক্ষ্য। শুনতে বড় শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক, কিন্তু এখানেই আবার সেই পুরনো প্রশ্নে ফিরে আসে, যে প্রতিশ্রুতিগুলো 2014 সালে দেওয়া হয়েছিল সেগুলোর কতটা পূরণ হয়েছে? যদি পুরনো হিসাব পুরোপুরি না মেলে, তাহলে নতুন স্বপ্নের উপর বিশ্বাস কতটা তৈরি হবে? তবে ছবিটা এক পেশে নয়। একদিকে ভারত বিশ্বের বড় অর্থনীতির মধ্যে উঠে এসেছে, ডিজিটাল পেমেন্টে বিশ্বের উদাহরণ হিসাবে তৈরি হয়েছে। রাস্তাঘাট, রেল, প্রতিরক্ষা, এই ক্ষেত্রগুলোতে বড় উন্নয়ন হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থান শক্তিশালী হয়েছে। অন্যদিকে দৈনন্দিন জীবনের খরচ বেড়েছে, চাকরি নিয়ে প্রশ্ন রয়ে গেছে, নোটবন্দির প্রভাব নিয়ে বিতর্ক শেষ হয়নি, নতুন নতুন ইস্যু সামনে আসছে। একটু হালকা করে বললে, প্রথমে বলা হলো 2 কোটি চাকরি প্রতি বছর, তারপর 50 দিন সময় দিন, তারপর আরো 5 বছর, এখন চলুন 2047 পর্যন্ত। মানে স্বপ্ন বড় হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একই জায়গায় রয়ে যাচ্ছে। সবশেষে প্রশ্নটা খুবই সহজ, 2014 সালের তুলনায় আজ আপনি কি ভালো আছেন? আপনার খরচ কি কমেছে নাকি বেড়েছে? চাকরি, আয়, ভবিষ্যৎ, এই 3টে জায়গায় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বাস্তব চিত্র কি আগামী দিনে সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।